আসসালামু আলাইকুম। সম্ভাব্যতার সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমাদের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত ক্লাস, সামান্য একটু জিনিস বাকি আছে, আমি সেই জিনিসটা শিখিয়ে দেব। আর আপনাদের হচ্ছে সম্ভাব্যতাতে এরপর শুধু বাকি আছে টাসের ম্যাথ আর বল অথবা মার্বেলের ম্যাথ। এগুলো হচ্ছে আমরা যখন সমাবেশ পড়ব তখন আমরা এই ম্যাথগুলো করব, কারণ এগুলো আমরা সমাবেশের কনসেপ্ট দিয়ে করব। আজকে আমি সম্ভাব্যতার যেই অংশটা পড়াবো এটা যারা গত ক্লাসটা খুব ভালো বুঝছেন তারা নিজেরাই হয়তো করে ফেলতে পারছেন। আমি শেষ করে দিচ্ছি, ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে। আর আগামীকালকে আমাদের একটা পরীক্ষা হবে, পরীক্ষাটা সবাই খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন যাতে পরীক্ষাটা খুব এফেক্টিভ একটা পরীক্ষা, তাহলে আপনার প্রিপারেশনটা সেটা খুব ভালো হয়ে যাবে। আর আমরা রবিবার দিন থেকে বৃত্তের উপপাদ্য পড়বো, আমি আগামীকালকে বৃত্তের উপপাদ্য ইয়েটা পোস্ট করে দেবো। আচ্ছা, প্রথমে আমি কেস 3-র অঙ্ক নাম্বার 5 করাচ্ছি। কেস 3-র অঙ্ক নাম্বার 5 নম্বরে কি বলছে দেখেন, একটা নিরপেক্ষ ছক্কা ও একটা মুদ্রা নিক্ষেপ করেছে। একটি ছক্কায় নিরপেক্ষ বিষয়গুলো দরকার নেই, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। নিরপেক্ষ বলছে একটি মুদ্রা, একটা ছক্কা আর একটা হচ্ছে মুদ্রা নিক্ষেপ করা হলো। প্রবাবিলিটি ট্রি তৈরি করে নমুনা ক্ষেত্রটি লিখুন। ছক্কায় 5 এবং মুদ্রায় হেড আসার সম্ভাবনা বের করুন। আচ্ছা, আপনি প্রথমে নর্মাল ম্যাথটাকে চিন্তা করি, তারপর আমরা প্রবাবিলিটি ট্রিতে যাব। প্রবাবিলিটি ট্রি কিছুই না। আচ্ছা, ছক্কায় কি কি হইতে পারে? 1 2 3 4 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে ছক্কা, তাই না? আচ্ছা, 1 2 3 4 5 6। এখন আমি ছক্কার গল্প পাইলাম। আচ্ছা, মুদ্রায় কি হইতে পারে? হেড হইতে পারে, নাইলে টেল হইতে পারে। মুদ্রায় কি হইতে পারে? হেড হইতে পারে অথবা টেল হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, ছক্কার নমুনা ক্ষেত্র কি 1 2 3 4 5 6। আচ্ছা, যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, মুদ্রাতে কি হয়? হেড পড়বে নাইলে টেল পড়বে। আচ্ছা, তাহলে এই 1 এর সাথে কি হেড পড়তে পারে, 2 এর সাথে হেড পড়তে পারে, টেলের সাথে হেড পড়তে পারে, 4 এর সাথে হেড পড়তে পারে, 5 এর সাথে হেড পড়তে পারে, 6 এর সাথে হেড পড়তে পারে। অনুরূপভাবে টেলের সাথে 1 পড়তে পারে, টেলের সাথে 2 পড়তে পারে, টেলের সাথে 3 পড়তে পারে, টেলের সাথে 4 পড়তে পারে, টেলের সাথে 5 পড়তে পারে, টেলের সাথে 6 পড়তে পারে। মানে ঘটনাটা হচ্ছে কি, আপনার 1 2 3 4 5 6 এগুলো সবগুলো কি হেডের সাথে পড়তে পারে। তাহলে হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6, এই 6টা ঘটনা হেডের ক্ষেত্রে পড়তে পারে। আবার টেলের সাথে কি টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6, এই ঘটনাগুলো করতে পারে। তাহলে আমার মোট ঘটনা ঘটলো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে আমার ইনপুট হচ্ছে কত? 12। খুব ভালো কথা। তাহলে আপনি দেখেন, একটা ছক্কায় নমুনা ক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা। আর মুদ্রা কি হয়? হেড পড়বে নাহলে টেল পড়বে। তাহলে হেডের সাথে এগুলোর যে কোনো একটা পড়তে পারে। তাহলে হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6। আবার টেলের সাথে কি যে কোনো পড়তে পারে, টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6। তাহলে আমার মোট ইনপুট কয়টা হলো? 12টা। এখন আপনার দ্বারা বলছে ছক্কায় 5 এবং মুদ্রায় হেড। ছক্কায় 5 এবং মুদ্রায় হেড। ছক্কায় 5 এবং মুদ্রা হেড মানে কি? ছক্কায় 5 পড়বে, মুদ্রায় হেড পড়বে। তার মানে কি এই ঘটনাটা না? ছক্কায় 5 এবং মুদ্রা হেড। তাহলে ছক্কায় যদি 5 পড়ে আর মুদ্রায় যদি হেড পড়ে, তাহলে ঘটনা তো এটা। তাহলে আউটপুট কোনটা? আউটপুট হচ্ছে আমার H5, দ্যাট মিনস কি আউটপুট হচ্ছে 1। তাহলে আমার সম্ভাব্যতা কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, দ্যাট মিনস হচ্ছে 1/12। সবাইকে আমার কথাটা বুঝছেন? তাহলে আপনারা যদি নর্মালি এই ম্যাথটা দিত, তাহলে আপনি এইভাবে তো সলভ করতেন যে ছক্কা 1 2 3 4 5 6, মুদ্রায় হেড অথবা টেল পড়বে। তাহলে মুদ্রার সাথে 6টা পড়তে পারে, মুদ্রার হেডের সাথে মুদ্রার টেলের সাথে 6টা পড়তে পারে। এবার আপনার দ্বারা ছক্কায় 5 এবং মুদ্রা হেড মানে H5 আছে কয় জায়গায়? এক জায়গায়। তাহলে আউটপুট কত? 1। তাহলে ফাইনালি আনসার কত? 1/12। এই হচ্ছে ম্যাথের বেসিক। এখন আপনারা বলছে এটার একটা প্রবাবিলিটি ট্রিতে দেখাইতে। আচ্ছা, প্রবাবিলিটি ট্রি যখন দেখাবে আমরা তখন বলছি কি আমরা ডেস্টিনি মেথডে যাব। প্রবাবিলিটি ট্রি যখন বলবে তখন আমরা কোন মেথডে যাব? ডেস্টিনি মেথডে যাব। আচ্ছা, মেথডটা কি? প্রবাবিলিটি ট্রি যদি দেখাইতে বলে আপনি কিছুই না,
আপনি প্রথম কাজ হচ্ছে ম্যাথটা নিজের মতো করে বেসিকটাকে ক্লিয়ার হয়ে গেলেন। এবার আসেন প্রবাবিলিটি ট্রি। প্রথমে হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলাম। আচ্ছা, এই ছক্কা থেকে আপনি পাবেন কয়টা? 1 2 3 4 5 6। তার মানে আমরা যখন আগের ম্যাথগুলো করছিলাম তখন ছিল কি ডান হাত বাম হাত, মানে ডেস্টিনি সিস্টেমে যখন করছিলাম ডান হাত ছিল বাম হাত ছিল। কিন্তু আপনি যখন ছক্কা নিক্ষেপ করবে তাহলে ছক্কায় ঘটনা করবে কয়টা? 6টা। 1 2 3 4 5 6। ছক্কায় ঘটনা কয়টা করবে? 6টা। আচ্ছা, তাহলে নিলাম 6টা। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আচ্ছা, এগুলো সবগুলো কি? মুদ্রা 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 মুদ্রা। এখন এই মুদ্রা এবার ঘটনা করতে পারে দুইটা, হেড টেল। এটা আপাতত লিখলাম না, হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল। তাহলে মুদ্রা এবার ঘটনা করতে পারে কি? দুইটা, একটা হলো হেড নাইলে টেল, 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 হেড নাইলে টেল। এবার আমরা শিখছি কি, আপনি যদি এটার সাথে এটা নেন তাহলে কি 1h। আচ্ছা, যদি এইটার সাথে এটা নেন 1h নিলাম, এটার সাথে এটা নিলে কি 1t। আচ্ছা, আমি লেখাগুলো লিখে নিই, তারপর দেখিয়ে দিতেছি। 2h 2t 3h 2h 2t 3h 3t 4h 4t 5h 5t 6h 6t। আচ্ছা, আপনি এবার বিষয়টা দেখেন, আমরা এরপর শিখছিলাম কি 1 এর সাথে একবার হেড নিলে কি 1 হেড, আর 1 এর সাথে টেল নিলে কি 1 টেল। অনুরূপভাবে 2 এর সাথে যদি হেড নেই তাহলে 2 হেড, 2 এর সাথে যদি টেল নেই তাহলে 2 টেল, 3 এর সাথে যদি হেড নেই 3 হেড, যদি 3 এর সাথে টেল নেই তাহলে 3 টেল, 4 এর সাথে যদি হেড নেই 4 হেড, 4 এর সাথে যদি টেল নেই তাহলে 4 টেল, 5 এর সাথে যদি হেড নেই 5 হেড, 5 এর সাথে যদি টেল নেই 5 টেল, 6 এর সাথে যদি হেড নেই 6 হেড, 6 এর সাথে যদি 6 নেই তাহলে 6 টেল। তাহলে আপনার নমুনা ক্ষেত্রগুলো কি কি আসতেছে? 1h 1t 2h 2t 3h 3t 4h 4t 5h 5t 6h 6t। তাহলে এই হলো আমার নমুনা ক্ষেত্র। তাহলে যে মোট ইনপুট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে আমার ইনপুট আসলো কত? 12। আউটপুট চাইছে কি? আউটপুট চাইছে হচ্ছে ছক্কায় 5 এবং হচ্ছে ছক্কায় 5 এবং মুদ্রায় হেড। ছক্কায় 5 আর মুদ্রায় হেড, তাহলে কি এই যে এইটা। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে আপনি যদি বেসিকটা বোঝেন, যা করছি তাই, শুধু প্রবাবিলিটি ট্রি মানে কি এই জিনিসটা একটু অতিরিক্ত আইকে নিলেন। কথা কি বুঝাইতে পারছি? প্রবাবিলিটি ট্রিতে বললে এই জিনিসটা একটু অতিরিক্ত আইকে নিলেন। আরেকটা জিনিস একটু শিখিয়ে দেই, অনেকে প্রশ্ন রাখতে পারে, ভাই আপনি যে আগের অঙ্কটা যখন আমরা বেসিক বুঝাইছেন, এই যে ইনপুট যে 12 লিখছেন, এই 12টা আমরা বুঝবো কিভাবে? তাহলে আপনার বোঝার একটা সূত্র আছে। মুদ্রা নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর ছক্কা নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র হচ্ছে 6 টু দি পাওয়ার n। মুদ্রা হচ্ছে এটা, আর ছক্কা হচ্ছে 6 টু দি পাওয়ার n। তাহলে মুদ্রা আর ছক্কা যদি একত্রে নিক্ষেপ করেন তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার n। তাহলে আপনার বলছে একটা মুদ্রা, একটি মুদ্রা, তার মানে n এর মান কত? 1। আর বলছে একটি ছক্কা, তার মানে m এর মান কত? 1। তাহলে আর যদি মুদ্রার n এর জায়গায় 1 বসান তাহলে 2 টু দি পাওয়ার n, আর m এর জায়গায় যদি 1 বসান তাহলে 6 টু দি পাওয়ার n। দ্যাট মিন্স কি 2 ইন্টু 6, দ্যাট মিন্স 12। তাহলে এই যে 12টাতে নমুনা ক্ষেত্রের ইয়া পাবেন, এটা চাইলে তো আপনি এই ফর্মুলা দিয়েও পারেন। এগুলো আমি প্রিলিতে শিখিয়ে দিয়েছিলাম। কথা কি বুঝছেন? এগুলো রিটেনের দরকার নাই। যদি কেউ চান যে আসলে ইনপুট কত বেরোবে, এটা যদি আমি প্রশ্ন দেখেই বুঝতে চাই, তখন এই মেথড, মুদ্রার নমুনা ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n, ছক্কার নমুনা ক্ষেত্রে হচ্ছে 6 টু দি পাওয়ার n। আর মুদ্রার ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার n। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? এই জিনিসগুলো হচ্ছে যারা গত ক্লাসটা খুব ভালো বুঝছেন, গত ক্লাসে পারার কথা।
আর যারা একটু কম বুঝছেন তারা বিষয়টা বোঝেন। আচ্ছা, এক্সাম্পল 5 বুঝলে, এবার আসেন এক্সাম্পল 6। এই ধরনের ম্যাথগুলো ভাইয়া যখন দিবে আপনি প্রথমে হচ্ছে ম্যাথটা একটু যদি কম বোঝেন, যারা কম বোঝেন তারা প্রথমে একটু ম্যাথটা রাফ করে নেবেন, কারণ এই ধরনের ম্যাথ আসলে দিবে 5 মার্ক, মানে 12 মিনিট। এগুলো তো 12 মিনিট লাগে না করতে। একটু রাফে কইরা নিলেন, তারপর আপনি ওই ইয়েটা করে নেবেন, কথা বলছেন। তাহলে 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি মুদ্রার একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে। একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে। নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিম্নলিখিত ঘটনাগুলো সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, এইবার কিন্তু আর প্রবাবিলিটি ট্রি চাই না, এবার সে নমুনা ক্ষেত্রটা লিখতে। আমি নমুনা ক্ষেত্রটা একটু পরে লিখতেছি, ঠিক আছে? প্রবাবিলিটি ট্রি থাকবে ডেস্টিনি সিস্টেম, আর নমুনা ক্ষেত্র লিখতে বলে কি হবে সেটা তুমি গত ক্লাসে দেখাই দিয়েছি। আচ্ছা, এখন প্রথম আসার কোশ্চেনটা কি বলছে? একে বলছে মুদ্রায় হেড ও ছক্কায় জোর। মুদ্রায় হেড ও ছক্কায় জোর। আচ্ছা, প্রথম আসেন মুদ্রায় কি পড়তে পারে? হেড পড়তে পারে, টেল পড়তে পারে। আর ছক্কায় কি পড়তে পারে? 1 2 3 4 5 6। তাহলে আমরা একটু আগে শিখলাম কি, আমার যদি ছক্কায় কি পড়তে পারে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আর মুদ্রায় কি পড়তে পারে? হয় হেড পড়বে, নাইলে টেল পড়বে। তাইলে এই হেডের সাথে কি এগুলো সব পড়তে পারে। তাহলে হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6। আবার টেলের সাথে যদি পড়ে এগুলো টেলের সাথে, তাহলে কি টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6। আর আমি তো আপনাকে শিখিয়ে দিছি যে নমুনা ক্ষেত্র কয়টা হবে, যে তোমার 12টা পাইছেন, ইনপুট 12। এটা যদি কম বোঝেন আপনি একটু রাফ করে নেন ভাইয়া। একটা মুদ্রা মানে এন এর মান 1, একটা ছক্কা মানে এম এর মান 1। আমরা শিখছি কি, মুদ্রার ছক্কার একত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার n। তাহলে এন এর মান 1 বসান, এম এর মান 1 বসান, ফাইনালি আসে কত? 12। তাহলে এই জায়গায় আপনি ঘটনা পাবেন কটা? 12টা না? এই জায়গায় আপনি ঘটনা কটা পাইবেন? 12টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। চাইছে কি মুদ্রায় হেড। মুদ্রায় হেড মানে কি? আর ছক্কায় জোর। জোর মানে কি? 2 4 6। বিষয়টা বোঝেন কত সোজা ম্যাথ। বলছে মুদ্রায় হেড, তার মানে হেড। আর ছক্কায় জোর, তাহলে ছক্কায় আছে কি কি আমার? 1 2 3 4 5 6। তাহলে জোর কি? 2 4 6। এই তিনটা কি জোর না? তাহলে জোর হলে কি হবে? 2 4 6। তাহলে হেডের সাথে কি কি পড়তে পারে? 2 পড়তে পারে, 4 পড়তে পারে, 6 পড়তে পারে। তাহলে আপনারা যদি বলে মুদ্রায় হেড ও ছক্কায় জোর, তার মানে কি মুদ্রায় হেড পড়া মানে হচ্ছে এটা, আর ছক্কায় জোর পড়া মানে কি 2 পড়বে, 4 পড়বে, নাহলে 6 পড়বে। তাহলে হেডের সাথে কি হয়? 2 পড়বে, নাহলে 4 পড়বে, নাহলে 6 পড়বে। তাহলে কি এই তিনটা ঘটনা। তাহলে আউটপুট কত? আউটপুট হচ্ছে 3। মার্কার গুলো এত নতুন, তারপর হচ্ছে, তাহলে আপনার তখন আউটপুট কত? 3। সবাই কি গল্পটা বুঝছেন? সবাইকে আমি গল্পটা বুঝাইতে পারছি? এরপর আমি নমুনা ক্ষেত্র দেখাই দিছি। তাহলে এ কি আমরা বুঝছি? আচ্ছা, যদি এ বুঝিয়া থাকি, এইবার আসেন বি। বিতে বলছে কি মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা। মুদ্রায় এবার আসেন বি। বিতে কি বলছে? যে কোনো কিছু কিন্তু বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। আপনার কাজ হচ্ছে শুধু এই জিনিসটা বাইর করা। এইবার আপনারা যা বলছে আমি সেই অনুসারে কাজ করবেন। এটাতে কি বলছে? মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এই ধরনের ম্যাথ করার সাথে বুদ্ধিমান কাজ কি জানেন? মুদ্রায় টেল মানে কি? টেল। মুদ্রায় টেল মানে কি? টেল। ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, ছক্কায় আছে কি কি? 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6। এর মধ্যে 1 2 3 4 5 6 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6। আপনার বলছে মুদ্রায় টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। তাহলে মুদ্রায় টেল হলে তো আপনি টেল নিলেনই, মুদ্রায় টেল হলে তো আমি টেল নিলামই। এবার বলছে ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। তাহলে ছক্কায় যদি 3 দ্বারা বিভাজ্য হয় 3, তাহলে 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর হইল 6। তাহলে 3 আর 6 নেন, নিলাম। এইবার তাহলে কি টেলের সাথে 3, টেলের সাথে হেড। তাহলে ঘটনা ঘটবে কয়টা? 2টা। তাহলে আউটপুট কত? 2। তাহলে আমার ইনপুট হচ্ছে 12,
আউটপুট হচ্ছে 2, তাহলে সম্ভাব্যতা কত 2/12, দ্যাট মিনস হচ্ছে 1/6। সবাই কি আমার কথা বুঝতেছেন? ভাইয়া সবাই কি আমার কথা বুঝতেছেন? তাহলে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, আপনারা যে সবসময় বলবে মুদ্রা হেড ও ছক্কার জোড় সংখ্যা, অথবা মুদ্রা টেল ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য, এরকম না বলে এরকম বলতে পারে মুদ্রা টেল ও ছক্কায় 2 দ্বারা বিভাজ্য। কথা কি বোঝেন নাই? তার মানে আপনার কাজ হচ্ছে প্রথমে নমুনা ক্ষেত্র এতটুকু বোঝা। আমি যদি এটা বুঝতে পারি, তারপর আমার যা বাইর করতে বসে, যদি বলে মুদ্রা টেল লেখেন টেল, এইবার যদি 3 দ্বারা বিভাজ্য বলে লেখেন 3 আর 6, যদি 2 দ্বারা বিভাজ্য হইতো তাহলে লিখতেন কি 2 সাইড 6, যদি জোর বলতো তাহলে 2 সাইড 6, যদি বিজোড় বলতো তাহলে তো কি 1 3 5, যদি মৌলিক বলতো 1 2 3 সাইড 5 6, 1 2 3 4 5 6, মানে মৌলিক কে 2 3 5। এমনও বলতে পারে মুদ্রা টেল ও মৌলিক সংখ্যা, তখন হয়তো কি মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5, এটা নেন। তাহলে যদি মৌলিক বলতো আমরা কি করতাম? যদি মৌলিক বলতো তাহলে মুদ্রার টেল টেলের মতো নিতাম। মৌলিক বলছে তাহলে কি 2 3 5, তার মানে কি টেলের সাথে 2, টেলের সাথে 3, টেলের সাথে 5। সবাইকে আমি বিষয়টা ভিউটা বুঝাইতে পারছি? যদি ভিউটা সবাইকে বুঝাইতে পারি, ছবিটা কিচ্ছু না। ছবিটা আমি একটু দেখাই দিতেছি। এগুলো তো আমি গত ক্লাসে শিখেছি। ছবি বাই নাথিং, পরীক্ষায় খুব সুন্দর ছবির ধরনের কোশ্চেন না দেওয়ার চান্সই বেশি, বেসিক ধরনের কোশ্চেনই দেওয়ার কথা। কারণ আমি এখন মতো প্রবাবিলিটি ট্রি বা এরকম নমুনা ক্ষেত্র লিখুন এই ধরনের কোশ্চেন আসতে দেখি নাই। তারপর যদি দেয়, আপনি তো ম্যাথের বেসিকটা পারছেন, এখন এটা ছবি রাখবেন কি একটা ছক্কার নমুনা ক্ষেত্র কি 1 2 3 4 5 6, আর মুদ্রার নমুনা ক্ষেত্র কি হেড আর টেল। আপনার আমি কি শিখাইছি? একবার হেডের সাথে সবগুলা নেব, তাহলে কি হেড 1 হেড 2 হেড 3 হেড 4 হেড 5 হেড 6। একবার টেলের সাথে সবগুলো নেব, টেল 1 টেল 2 টেল 3 টেল 4 টেল 5 টেল 6। তাহলে নমুনা ক্ষেত্র কি পাইলাম? হেড 1 হেড 2 হেড 3 হেড 4 হেড 5 হেড 6, টেল 1 টেল 2 টেল 3 টেল 4 টেল 5 টেল 6। তাহলে কি গল্প শেষ? এখন যা বের করতে হচ্ছে বের করবেন। তার মানে আপনার সাথে এগুলো আমি গত ক্লাসে সবাইকে খুব সহজ করে ইনশাল্লাহ শিখিয়ে দিচ্ছি। তাহলে সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, একটু কমেন্টস করেন এক্সাম্পল 6 ডান। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 6 ডান হয়েছে কিনা। আমি গত ক্লাসে বলছিলাম যারা গত ক্লাস খুব ভালো বুঝছেন তারা এগুলো নিজেরা এমনিই পারবেন। একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি। প্রিলির ম্যাথ যদি কেউ খুব ভালো মতো সম্ভাব্যতা বোঝেন তাহলে এগুলো কিচ্ছু না, এগুলো সব প্রিলির আলোচনা। কেউ যদি প্রিলির সম্ভাব্যতা বোঝেন তাহলে রিটেনের সম্ভাব্যতা কিচ্ছু না। প্রিলির বিন্যাস সমাবেশ বুঝলে রিটেনের বিন্যাস সমাবেশ কিছু না, প্রিলির সেট বুঝলে রিটেনের সেট কিছু না। এখানে প্রিলির পড়াটা খুব ভালো মতো পড়ে আসতে পারলে রিটেনে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এবার আছে আমরা এক্সাম্পল নাম্বার 7। এটাও আমরা যথারীতি প্রথমে হচ্ছে বেসিকটা বুঝাবো, তারপর নমুনা ক্ষেত্রটা দেখাবো, ঠিক আছে? তাহলে আপনাকে হয় নমুনা ক্ষেত্র দিবে, নাহলে প্রবাবিলিটি ট্রি দিবে, যাই দেখ আপনি তখন পারেনি, তাই না? আচ্ছা, এবার আছেন এক্সাম্পল নাম্বার 7 নম্বর এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে একটু প্রশ্নের ভ্যারিয়েশন আছে, আমরা ভ্যারিয়েশনগুলো বোঝার চেষ্টা করি। বলা হয়েছে 2টি মুদ্রা ও একটি ছক্কা। এতক্ষণ পর্যন্ত আপনি একটা মুদ্রা নিয়ে কাজ করছেন, এবার বলছে 2টি মুদ্রা ও একটি ছক্কা। আচ্ছা ভাই, আমি প্রথমে বলছি যদি আপনি ইনপুট কয়টা হবে এটা যদি আগেই বুঝতে চান, তাহলে আপনার গল্পটা ছিল কি, মুদ্রার ক্ষেত্রে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, ছক্কার ক্ষেত্রে সূত্র হচ্ছে 6 টু দি পাওয়ার n।
6 টু দি পাওয়ার m। তাহলে মুদ্রা বলছে দুইটা, তাহলে n এর মান কত 2, ছক্কা বলছে একটা, তার মানে m এর মান কত 1। তাহলে বলা হয়েছে যে দুইটি মুদ্রা একটি ছক্কা, তাহলে দুইটা মুদ্রা যেহেতু বলছে তাহলে n এর মান হচ্ছে 2, একটি ছক্কা যেহেতু বলছে তাহলে m এর মান হচ্ছে 1। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m, তাহলে 2 টু দি পাওয়ার n, n মানে 2 স্কোয়ার, m মানে 1, তাহলে 2 দুগুণা 4 আর 6, তাহলে এইটার ইনপুট আসবে কত 24। তার মানে আমি যে নমুনা ক্ষেত্রটা এবার নেব, এখানে আমার মোট স্যাম্পল থাকবে কয়টা 24টা। সবাই কি গল্পটা বুঝছেন? তাহলে আপনারা এতক্ষণ একটা মুদ্রার একটা ছক্কা বলছে, তখন আমার 12টা আসছে, কিন্তু এইবার বলছে দুইটা মুদ্রা ও একটা ছক্কা। তার মানে আপনার প্রথমে ইনপুটটা কত হবে এটা চাইলে আপনি কিন্তু এই সূত্র দিয়েই রাফে বের করে নিতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমি আগে ম্যাথের বেসিকটা বুঝাই, তারপর হচ্ছে আমি নমুনা ক্ষেত্রে যাব। বলছে দুইটি মাথা ও জোড় সংখ্যা, দুইটি মাথা ও জোড় সংখ্যা। আচ্ছা ভাই, প্রথমে আমি একটু ইনপুটের বিষয়টা একটু পাশ দিয়ে আলোচনা না করলে বিষয়টা বুঝবেন না। ইনপুটের বিষয়টা হচ্ছে কি, আপনারা তখন দুইটা মাথা বলছে। আচ্ছা আমি একটু ইয়েটা বলি, দুইটা হেড হইতে পারে, হেড আর টেল হইতে পারে, টেল আর হেড হইতে পারে, টেল আর টেল হইতে পারে। বিষয়টা দেখেন, আপনারা যদি বলতাম দুইটা মাথা, শুধু দুইটা মাথা নিয়ে চিন্তা করেন, দুইটা মুদ্রা, দুইটা মুদ্রা নিয়ে প্রথমে একটু চিন্তা করেন, দুইটা মুদ্রা। তাহলে আমার দুইটা মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স n এর মান 2 মানে কি 2 স্কয়ার, দ্যাট মিন্স 4। তার মানে যখন দুইটা মুদ্রা হবে, দুইটা মুদ্রা কি দুইটা হেড হইতে পারে, দুইটা হেড হইতে পারে, দুইটা টেল হইতে পারে, একটা হেড পরেরটা টেল হইতে পারে, একটা টেল পরেরটা হেড হইতে পারে। তাহলে আপনি যখন দুইটা মুদ্রা নিক্ষেপ করবেন তখন আপনি নমুনা ক্ষেত্রটা কি পাবেন? হয় দুইটা হেড পাবো, নাইলে দুইটা টেল পাবো, অথবা কি প্রথমটা হেড হলে পরেরটা টেল, পরেরটা টেল হলে প্রথমটা হেড। বুঝেন? আচ্ছা, তাহলে ভাই আমি নমুনা ক্ষেত্রটা আইকেই দেই। এই যে আপনি যদি দুইটা মুদ্রা নিক্ষেপ করেন তাহলে কি হয় দুইটা হেড হইবে, নাইলে কি দুইটা টেল হইবে, অথবা কি প্রথমটা হেড হলে পরেরটা টেল হইবে, প্রথমটা টেল হলে পরেরটা হেড হইবে। হ্যাঁ, ছক্কায় কি কি আছে 1 2 3 4 5 6। তাহলে এর সাথে যদি এর নেন তাহলে কি দুইটা হেড 1, হেড হেড 2, হেড হেড 3, হেড হেড 4, হেড হেড 5, হেড হেড 6। আমরা যদি এটার সাথে এটা নেই, আবার হেড টেলের সাথে যদি নেই, সব জায়গায় হেড টেল লেখেন 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 লেখেন। এবার 1 2 3 4 বসাই দেন, 1 2 3 4 5 6। অনুরূপভাবে টেল হেড লেখেন, অনুরূপভাবে টেল হেড লেখেন। এখন কি 1 2 3 4 5 6। আচ্ছা, এখন টেল টেল লেখেন, 1 2 3 4 5 6। ভাই আমি একটু লাল কলমটা নিয়ে নেই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, সবাইকে বুঝছেন? সবাইকে নমুনা ক্ষেত্রের বিষয়টা বুঝছেন? নমুনা ক্ষেত্রের বিষয়টা তো কিছুই না, আমি বুঝিয়ে দিলাম। আগে আমাদের একটা যখন মুদ্রা ছিল তখন কি হেড টেল ছিল, এখন যেহেতু দুইটা মুদ্রা হয়েছে তাহলে কি হয় দুইটা হেড, নাইলে দুইটা টেল, নাইলে দুইটা টেল, একটা হেড হলে পরেরটা টেল, একটা টেল হলে পরেরটা হেড, এই হলো ঘটনা। আচ্ছা, এখন বলছে কি দুইটি মাথা। ভাই দেখেন এই প্রশ্নগুলো কিভাবে সলভ করেন। দুইটা মাথা মানে কি ডাবল টি, জোড় সংখ্যা মানে কি 2 4 6। বিষয়টা বুঝেন। আপনি যদি এরকম করে টি2 বাইর করতে যান মাথা হ্যাং হয়ে যাবে। তাহলে আমি প্রথমে প্রশ্ন পড়ে পাইছি কি আমার বাইর করতে বলছে কি দুইটা মাথা, মানে দুইটা টেল, সাথে জোড় সংখ্যা 2 সাইড 6। তার মানে আমার বাইর করতে বলছে এইটা, এইটা আর হচ্ছে এইটা। তাহলে এইটা আছে কোন জায়গায় কোন জায়গায় টি2, টি4, টি6। তাহলে প্রথম কোশ্চেনে আমি যদি প্রথম কোশ্চেনটা সলভ করি, আমার প্রথম কোশ্চেনে দুইটা মাথা, সরি ভাইয়া টেল না, দুইটা মাথা মানে হচ্ছে দুইটা হেড, দুইটা হেড। তার মানে এইটা এই এই এই, আর যদি দুইটা টেল বলতো তাহলে দুইটা। আচ্ছা, আপনার প্রথম কোশ্চেনে বলছে কি দুইটা মাথা, দুইটা মাথা ও জোড় সংখ্যা। তাহলে দুইটা মাথা ও জোড় সংখ্যা মানে কি আমার এগুলা না, আমার কি এগুলা না, এগুলা। তাহলে আমার এই টোটাল ঘটনা আমার ইনপুট আছে কত, ইনপুট হলো 24, আর আউটপুট কত, আউটপুট হলো 3। তাহলে আমার আলটিমেটলি সম্ভাব্যতা কত, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সবাই কি গল্প বুঝছেন? সবাই কি গল্প বুঝছেন? যদি বুঝে থাকেন এবার আসেন বি, এবার আসেন বি। বিতে কি বলছে? বিতে বলছে মুদ্রায় একই পিঠ, মুদ্রায় একই পিঠ ও
ছক্কায় বিজোড় বিজোড় সংখ্যা, মুদ্রায় একই পিঠ ও ছক্কায় বিজোড়। আচ্ছা ভাই প্রথমে একটু বাংলা ভাষাটা বুঝি। মুদ্রায় একই পিঠ, একই পিঠ মানে কি দুইটাতে একই জিনিস পড়তে হবে। তাহলে দুইটাতে একই জিনিস পড়তে হলে কি দুইটাই হেড হওয়া লাগবে, নাহলে দুইটাই কি টেল হওয়া লাগবে। গল্পটা বোঝেন, মুদ্রায় একই পিঠ, মুদ্রায় একই পিঠ তার মানে কি দুইটা হেড হওয়া লাগবে, নাহলে দুইটা টেল হওয়া লাগবে। গল্প কি বুঝছেন? মুদ্রায় একই পিঠ মানে কি দুইটাই হেড হওয়া লাগবে, নাহলে দুইটাই টেল হওয়া লাগবে। এবার বলছে ছক্কায় বিজোড়, বিজোড় মানে কি 1 3 5। তার মানে আমার কি কি লাগবে? হেডের সাথে 1, হেডের সাথে 3, হেডের সাথে 5, আর টেলের সাথে 1, টেলের সাথে 3, টেলের সাথে 5। তাহলে আমার আউটপুট কয়টা? 3টা 3টা 6টা। তাহলে আউটপুট কত? 6। সবাই কিভাবে বুঝতেছেন? আমি কিন্তু এই নমুনা ক্ষেত্রের দিকে তাকাই নেই, আমার কিন্তু নমুনা ক্ষেত্রের দিকে তাকানোই লাগবে না যদি আপনি এই মেথডে পড়েন। কিন্তু আপনি যদি এরকম করে বাইর করতে চান HS1, HS3, HS5, TT1, TT3, TT5, আপনি কিন্তু যেখানে একটা মিস করবেন। তাহলে আমি বাংলা ভাষাটা পড়ে পাইলাম কি আমারে বাইর করতে বসে মুদ্রায় একই পিঠ। একই পিঠ মানে কি দুইটাতে একই জিনিস পড়তে হবে। তাহলে দুইটাতে একই জিনিস পড়া মানে কি হয় দুইটা হেড হওয়া লাগবে, নাইলে দুইটা টেল হওয়া লাগবে। তাহলে আমরা এতটুকু নিলাম। তারপর বলছে ছক্কায় বিজোড়, ছক্কায় 1 2 3 4 5 6, এর মধ্যে বিজোড় কি কি 1 3 5। তাহলে নেন 1 3 5 নিলাম। এইবার হচ্ছে কি 1 3 5 এটার সাথে নিলে এগুলো পাবো, এটার সাথে যদি এগুলো নেই তাহলে এগুলো পাবো। তার মানে আউটপুট কত? 3। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু ডান লেখেন তো। এবার আমি আরেকটু জিনিস দেখাচ্ছি, আরো দুইটা জিনিস দেখিয়ে দেবো। একটু ডান লেখেন তো যদি এই পর্যন্ত বুঝে থাকেন। প্রশ্ন ভাইয়া এইরকম একাধিক দিতে পারে, কারণ আপনাকে যদি এটা একটা হচ্ছে 6 আপনার 5 মার্কের কোশ্চেন দেয় তাহলে তো স্বাভাবিকভাবে আপনার শুধু একটা জিনিস বের করতে বলবে না। আপনি আমার কথা বলেন নাই? যদি আপনাকে একাধিক জিনিস না দেয় তাহলে এটার মার্ক 5 মার্ক কেন হবে? এর জন্য দিলে একাধিক জিনিসই দিবে। আর যাদের একটু বেশি দুর্বলতা আছে, একটু কম বোঝেন, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তারা অবশ্যই আমার পিলির মুদ্রার ক্লাসটা করবেন। আচ্ছা এই পর্যন্ত যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে CDE এই তিনটা অপশন আপনারা নিজেরা করতে পারবেন। CDE এগুলো সব নিজেরা করতে পারবেন। এখন একটু 7 নম্বর কোশ্চেনটার কারেকশন নেন। 7 নম্বর কোশ্চেনে আমরা যে নমুনা ক্ষেত্রটা লিখছি, এখানে কি লিখছি? একটি ছক্কার নমুনা ক্ষেত্র। আর বাম সাইডে লিখছি কি একটি মুদ্রার নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু। ওই একটির জায়গা হবে দুইটি মুদ্রা। বা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে 7 নম্বর কোশ্চেনে। হাতের বাম পাশে লেখা কি একটি মুদ্রার নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দু। ওই একটি মুদ্রার জায়গায় লেখেন দুইটি মুদ্রা। একটি মুদ্রার নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর জায়গায় লেখেন দুইটি মুদ্রা। ঠিক আছে? এবার আমি একটু সামারি করে দেই। আমাদের সম্ভাব্যতা পড়ানো শেষ। আমাদের শুধু টাস আর হচ্ছে বল বা মার্বেল এই দুইটা জিনিস আমি পড়াই নাই, মানে দুইটা টাইপ পড়াই নাই। এই দুইটা টাইপ আমরা সমাবেশের সাথে পড়বো। এবং বিন্যাস সমাবেশটা আমি দুইটা ভাগ করে পড়াবো। আমি একটু আমার প্ল্যানটা বলে দিচ্ছি, যেহেতু আমাদের আজকের পড়াটা খুব অল্প ছিল। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 6 সেট পড়ানো শেষ। মানে আপনি ধরে নিতে পারেন আপনার সিলেবাস অর্ধেকের বেশি শেষ। এখন আমাদের যা বাকি আছে এটা নিয়ে আমি একটু আমার প্ল্যানটা বলে দিই, কারণ যারা রেকর্ড ক্লাস করবেন তারা প্ল্যানটা একটু জানেন। আমার যা বাকি আছে এর ভিতর গুরুত্বপূর্ণ জিনিস যা বাকি আছে এটা আমি লিখি। স্থানাঙ্ক জ্যামিতি, বিন্যাস ও সমাবেশ, এটা হচ্ছে সেট নাম্বার 7, এটা হচ্ছে সেট নাম্বার 8। আমাদের সেট 6 পর্যন্ত পড়ানো শেষ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এরপর পড়াবো স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা এইবার আসেন এই বিন্যাস সমাবেশ। এই জিনিসটা অনেকেই ভয় পান। ভয় পাওয়ার কারণটা হচ্ছে এটা হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা পড়েন নাই। এটারে আমি দুইটা ভাগ করে শীট পড়াবো। একটা হচ্ছে শীট 1 আর একটা হচ্ছে শীট 2।
শীট 1টা হচ্ছে একটু তুলনামূলক সহজ থাকবে, মানে যাতে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা ভয় না পান যে না অ্যাটলিস্ট শীট 1টা পড়ি, আর এই শীট 2টা থাকবে অ্যাডভান্স লেভেলের। কারণ আপনার বিন্যাস সমাবেশে আমরা যদি কোশ্চেন দেখি, একবার না খুব সম্ভব দুইবার হচ্ছে অ্যাডভান্স লেভেল থেকে কোশ্চেন আসছে, আর বাকি প্রত্যেকবার কিন্তু সহজ লেভেল থেকে কোশ্চেন আসছে। তাহলে আমি যদি বিন্যাস সমাজ পুরোটা একসাথে পড়াই, অনেকেই আর এইটা নিতে পারেন না, কথা বুঝছেন, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এখান থেকে কোশ্চেনটা হচ্ছে না। তার মানে আমাদের টার্গেট থাকবে আমরা যখন এই প্রথম পোর্শনটুকু পড়বো এইটা জানি আমরা সবাই পারি, কারণ কোশ্চেন যদি জেনারেল হয় এখান থেকে দেবে, কারণ বিন্যাস সমাজ স্টুডেন্ট এমনিই পারে না, এই আর কি কঠিন করবে, সবচেয়ে সোজা কোশ্চেনটা দিলে তো ম্যাক্সিমাম পারবে না। আর এই যে অ্যাডভান্স পোর্শনটা এইটা আমরা পড়বো সবাই শেষে। আমি কি বুঝাতে পারছি? তাহলে স্থানাঙ্ক জ্যামিতি আমরা এরপর পড়বো। আমি আগেই বলে দিচ্ছি ভাই, স্থানাঙ্ক জ্যামিতি ইনশাল্লাহ খুব সোজা, আমি খুব সহজ করে পড়ানোর চেষ্টা করব। তারপর বাকি থাকবে বিন্যাস সমাবেশ, সহজ শীটটা আমরা আগে পড়বো, কঠিন শীটটা সবাই শেষে পড়বো। এবার আসেন সেট 9 আর 10। সেট 9 আর 10 হচ্ছে পাটিগণিত। পাটিগণিতে আমাদের 4টা চ্যাপ্টার পড়তে হয়। একটা হচ্ছে সময় ও কাজ, এটা সুপার ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে যে মুনাফা, সরল ও যৌগিক মুনাফা, সুপার ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে সাধারণত কোশ্চেন হয়। পাটিগণিতের যে দুইটা সেট, সময় কাজ আর হচ্ছে সরল ও যৌগিক মুনাফা, এই দুইটা থেকে সাধারণত কোশ্চেন হয়। বাকি যেটা হচ্ছে লাভ ক্ষতি আর শতকরা, এটা অনেক সহজ এবং অনেক ছোট চ্যাপ্টার। আর আরো একটা চ্যাপ্টার আছে অনুপাত, অনুপাত, লসাগু, গসাগু, এগুলা থেকে কোশ্চেন সাধারণত হয় না। আমরা এই সময় কাজ এবং মুনাফা এইগুলা সবগুলা ক্লাস লাইভ করব, এবং এইটা ভাইয়া সোজা, এগুলো নিয়ে আপনার এরপর এই পোর্শনের পর আর কোনো কঠিন কিছু নেই, এতটুকু পর্যন্তই কঠিন, আর সব কঠিন করানো শেষ। এই দুটো জিনিস আমরা লাইভ করব, এইটা হচ্ছে আমরা রেকর্ড ক্লাস করব। লাভ ক্ষতি আর শতকরা এটা আমি গ্যাপের মাঝখানে ঢুকিয়ে দেবো যাতে আপনারা ইজিলি করে ফেলতে পারেন। তাহলে সেট 9 আর সেট 10 শেষ। এবার আসেন সেট 11, সেট 12, এটা হচ্ছে জ্যামিতি। এই জায়গায় একটু কথা আছে, এই জ্যামিতিতে আছে উপপাদ্য আর এখানে আছে পরিমিতি। উপপাদ্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপপাদ্য আর হচ্ছে কম গুরুত্বপূর্ণ উপপাদ্য। আচ্ছা, এই জায়গায় ভাই আমরা সর্বোচ্চ রিস্ক নিয়ে পড়তে হবে জ্যামিতি। কেন রিস্ক নিয়ে পড়তে হবে? আপনার উপপাদ্য আছে কমপক্ষে 80 থেকে 90টা, আপনার পরীক্ষা হচ্ছে অক্টোবরে, আপনি 90টা উপপাদ্য পড়ার তো আপনার সুযোগ নেই। আমি যেটা সাজেস্ট করব, এই 10 নম্বর সেট পর্যন্ত সবাই খুব ভালো মতো পড়েন। মানে আপনার টার্গেট থাকবে প্রথম যে 10 সেট আপনি শিখতেছেন এখান থেকেই জানি আপনি পরীক্ষা একটা ভালো মার্ক অ্যান্সার করে আসতে পারেন। মানে এইগুলো খুব ভালো মতো পড়েন, আমরা কিছুই বাদ দিইনি। আমি যে 6টা সেট পড়াইছি, আমি কিন্তু 2টা না 3টা মানে টাইপ শুধু বাদ দিছি, তাও আমি লাস্টে পড়াই দেবো। এর বাদে আমি কিছুই বাদ দিই নাই, এগুলোতে আমি কিছু বাদ দেবো না। আপনার টার্গেট হচ্ছে এই 10 সেট দিয়ে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসা। আমি কি বুঝাইতে পারছি? এইবার এই উপপাদ্য গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, আমি এই গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো পড়াবো। স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো যদি পড়াই, আমার যদি লাগ ভালো হয় তাহলে সেখান থেকে কিন্তু কমন পড়ে যাবে। কিন্তু লাগ যদি খারাপ হয়, কারণ উপপাদ্য 80টা, আমি মনে করেন পড়াইলাম 20টা, বাকি যে 60টা পড়াইলাম না, এখান থেকে তো কোশ্চেন হতে পারে, আমরা তো জানি না কোশ্চেন কোথা দিয়ে দেবে। তার মানে আপনাকে এখানে রিস্ক নিয়ে পড়তে হবে। যদি কেউ 80টা পড়তে চান কোনো সমস্যা নাই, যে কোনো একটা গাইড বই কিনবেন, গাইড বই 80টা উপপাদ্য দেওয়া আছে, যদি কেউ পড়ার ইচ্ছা থাকে সবগুলা। আমি কারো নিরুৎসাহিত করতেছি না পড়তে, কিন্তু বাস্তবতা হচ্ছে এতগুলো উপপাদ্য পড়া আসলে সম্ভব না। সেক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণগুলো করাবো, কম গুরুত্বপূর্ণগুলো আমরা বাদ দেবো, রিস্ক। এইবার আসেন পরিমিতি, বিশাল বড় চ্যাপ্টার, বিশাল। কারণ এখানে কি কি আছে? এখানে ত্রিভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, এখানে বৃত্ত আছে, এখানে গণজ্যামিতি আছে। তার মানে আমাদের পরিমিতির পোর্শনটা হচ্ছে হিউজ। এই পরিমিতি থেকে কোনো বার এক সেট আসে, কোনো বার আসে না। তাহলে আপনি পরিমিতির মতো এত বড় একটা চ্যাপ্টার, এবং অনেক ম্যাথ কিন্তু কঠিন, পরিমিতি কিন্তু অনেক কঠিন। আমি কিন্তু এখন মধ্যে একবার বলি না স্থানাঙ্ক জ্যামিতি কঠিন, আমি কিন্তু একবারও বলি নাই সম্ভাব্যতা কঠিন, আমি কিন্তু একবারও বলি নাই বিন্যাস সমাবেশ কঠিন। আমি বলছি বিন্যাস সমাবেশের একটা অংশ আছে একটু ক্রিটিক্যাল, সেটা একটু পারা চ্যালেঞ্জ। কিন্তু পরিমিতিটা এত বড় সিলেবাস, এই সিলেবাস থেকে আপনাকে এক সেট কোশ্চেন দিতেও পারে, নাও দিতে পারে। এখন আপনি এইটা মনে করেন পুরোটা শিখছেন, কিন্তু পরীক্ষা হলে কোনো প্রশ্ন দিল না, তাহলে আপনি যে এত টাইম ইনভেস্ট করলেন, আপনার কি লস প্রজেক্ট হয়ে গেল না? এর জন্য আমরা পরিমিতিটাও একটু সিলেক্টিভ ভাবে পড়বো। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা জ্যামিতির পোর্শনটা আমাদের একটু রিস্ক নিয়ে পড়তে হবে, যেহেতু আমাদের সময় কম। আর সেট 3 হচ্ছে বাকি সব, সেট 13 বাকি সব মানে কম গুরুত্বপূর্ণ, এখান থেকে সাধারণত 5 মার্ক আসে। এই জিনিসেরও কিছু জিনিস আমি পড়াই দেবো। তার মানে আমাদের এই পর্যন্ত মানে সেট 10 পর্যন্ত কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। আমরা সেট 10 পর্যন্ত ইনশাআল্লাহ খুব ভালো মতো পড়বো। আমাদের টার্গেট থাকবে সেট 10 পর্যন্ত পড়া আমরা জানি 30 থেকে 35 মাস্ট কনফার্ম করতে পারি। আমাদের টার্গেট হওয়া উচিত মিনিমাম 30,
মিনিমাম 30-এর নিচে নামা যাবে না, এইভাবে পড়বেন যে আমি এই প্রথম 10 সেট থেকে মিনিমাম জানি 30 পাই। আর বাকি এই যে জিনিসগুলো আমি পড়লাম এগুলো আমি সিলেক্টিভ ভাবে পড়লেও তো ইনশাল্লাহ পাস পাবো। উপপাদ্য কমন পড়েনি, পরিমিতি কি কমন পড়বে না? পরিমিতি পড়েনি, অন্তত এই জায়গা দিয়ে তো পাস আসলে আসবে। মানে আপনি যদি এগুলো সিলেক্টিভ ভাবে 3টা সেট পড়েন অন্তত পাস আসবে না? তার মানে আমার টার্গেট হবে এই 10 সেট থেকে কমপক্ষে 30 কনফার্ম করা, বাকি এই 3 সেট দিয়ে 5 কনফার্ম করা, তাইলে কিন্তু আমার 35। আমি বলতেছি কোশ্চেন যদি কঠিন হয় ভাইয়া, আর কোশ্চেন যদি সোজা হয় আপনি এই 10 সেট দিয়ে ভাইয়া 35 প্লাস পাবেন, এখান থেকে আপনি মিনিমাম 7.5 পাবেন, তখন আপনার নাম্বারটা কিন্তু 42.5 মানে 40 প্লাস হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যাদের আমি মিনিমাম প্রিপারেশন বলতেছি, একটু ক্যালকুলেটিভ মেথডে পড়লে রিটেন ম্যাথে 35 পাওয়া কিচ্ছু না। আমি কিন্তু আলোচনা করতেছি 43 রিটেনের কঠিন কোশ্চেনের আলোকে। যদি 41 রিটেনের কোশ্চেন হয় আপনি এইভাবে প্রিপারেশন নিলে আপনি 40 প্লাস পাবেন, 45ও পাইতে পারেন, 45ও পাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোশ্চেন যদি কঠিন হয় আমাদের টার্গেট থাকবে আমরা জানি 35-এর নিচে না পাই, এবং এই 35 আপনাকে এনশিওর করতে হলে এই 10 সেট পর্যন্ত কিন্তু গুরুত্ব অনেক বেশি দিতে হবে, কারণ আপনি এই 3টা সেট সিলেক্টিভ ভাবে পড়বেন। কারণ এই 3 সেটে অনেক বড় পড়া, আমি 10 সেটে যা পড়াইছি এই 3 সেটে দেখা যাবে তার পড়া তার অর্ধেক, মানে টোটাল 10 সেটে যা শিখছেন এর অর্ধেক পড়া হচ্ছে এইটাতে। পরিমিতি আমি যদি অনেক সিলেক্টিভ ভাবেও পড়াই তাইলে আমার 4 থেকে 5টা ক্লাস লাগবে। মানে পরিমিতি যে কি, কারণ আমি কি ত্রিভুজ তো আমার কমপক্ষে একটা ক্লাস নিতেই হবে, চতুর্ভুজ কমপক্ষে একটা ক্লাস নিতে হবে, বৃত্ত কমপক্ষে একটা ক্লাস নিতে হবে, ঘনজ্যামিতি কমপক্ষে একটা ক্লাস নিতে হবে। তাহলে আমি যদি কমপক্ষে একটা করেও পড়াই তাইলেও পরিমিতি 4টা ক্লাস নিতে হবে, যদি বাদ দিয়েও পড়াই। তাহলে বুঝছেন পরিমিতি কত বড় সিলেবাস? উপপাদ্য 80টা, এতগুলো পড়বেন কিভাবে? সেট 13তে অনেকগুলো চ্যাপ্টার আছে। তার মানে আপনার কিন্তু মূল খেলা এই প্রথম 10 সেট, এর ভিতর আলহামদুলিল্লাহ আমাদের 6 সেট শেষ। এইবার আমাদের চ্যালেঞ্জ হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আমি দায়িত্ব নিয়ে বলতেছি স্থানাঙ্ক জ্যামিতি কারো কাছে কঠিন মনে হবে না, এটা আমার চ্যালেঞ্জ ইনশাল্লাহ। বিন্যাস সমাবেশ আমি ইনশাল্লাহ সর্বোচ্চ সংস্কার করবো, এইটা নিয়ে তো কোনো সমস্যাই নাই, এইটাও আমি আমার সর্বোচ্চ এফোর্ট দেবো যাতে এইটাও আপনারা পারেন। এগুলো ভাইয়া সোজা, এগুলো নিয়ে কোনো কথা নাই, এগুলো পড়াইলেই পারবেন। আর এটা আপনারা রেকর্ড ক্লাস দেবো আমি, লাখ খতিয়া শতকরা। তাহলে আমরা একটা সামারিতে আসতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজকে হচ্ছে আমাদের আগস্টের কয় তারিখ? আজকে আগস্টের 26 তারিখ। আপনাদের আমি ব্যাচ শুরু করছি ঠিক 2 মাস আগে, জুন মাসের 26 তারিখ আপনাদের আমি প্রথম ক্লাস নিছি। এই 2 মাসে আমি আপনাদের 24টা লাইভ ক্লাস নিছি। মাঝখানে ঈদ ছিল, ঈদ না থাকলে হয়তো আমি আরো 4-5টা ক্লাস নিতে পারতাম। আমি খুব আনন্দের সহিত বলতে পারি এই 2 মাসে আপনাদের আমি ম্যাথ আমি যেই প্রত্যাশা করছিলাম যেভাবে আগাবো আমি ইনশাল্লাহ আগাইতে পারছি। কারণ আমাদের যেই 6 সেট পড়ানো হয়েছে এই 6 সেট থেকে 43তম রিটেনে 25 মার্ক আসছে, যে 6 সেট আমি পড়াইছি। তার মানে আপনি ধরে নিতে পারেন আপনার পরীক্ষার প্রশ্ন যেভাবেই হোক আপনার অর্ধেকের বেশি পড়ানো শেষ। এবং এখন আমি যা পড়াইছি এর ভিতরে কিন্তু কঠিন চ্যাপ্টার বেশি ছিল, ত্রিকোণমিতি, সেট, তারপর হচ্ছে সম্ভাব্যতা, 3টা কঠিন চ্যাপ্টার ছিল। আর আমাদের আপকামিং কঠিন চ্যাপ্টার আছে 2টা, স্থানাঙ্ক জ্যামিতি আর বিন্যাস সমাবেশ। তাহলে আপনারা আমি ত্রিকোণমিতি কঠিনটা পড়াইলাম, সম্ভাব্যতা কঠিনটা পড়াইলাম, তারপর হচ্ছে সেট কঠিনটা পড়াইলাম। তারপর সূচক লগারিদমের থেকে কিন্তু সময় কাজ মুনাফা অনেক সোজা, সূচক লগারিদমের থেকে কিন্তু সময় কাজ মুনাফা অনেক সোজা, ধারার থেকে লাভ ক্ষতি শতকরা অনেক সোজা। তারপর হচ্ছে আপনার এই পরিমিতি একটু বড় সিলেবাস, বাকি যেগুলো এগুলো থেকে কিন্তু আমি যা পড়াইছি তা বরং কঠিন ছিল। তার মানে আপনার আগামী দিনের যে চ্যালেঞ্জ এটা কিন্তু ইজি, এখন যা ছিল এটা ছিল কঠিন। এর জন্য আমি বারবার বলতেছি আগামীকালকের পরীক্ষাটা সবাই খুব ভালো মতো দিয়ে ইনশাল্লাহ আমরা ম্যাথে একটা কাঙ্ক্ষিত অবস্থায় চলে আসছি। কারো প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, পরীক্ষা অক্টোবরে যদি শুরুতেও হয় আমরা একটা ইনশাল্লাহ ভালো পরীক্ষা দেওয়ার পর্যায়ে ইনশাল্লাহ চলে আসছি। শুধু দোয়া করেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে জানি আমি সুস্থ থাকি, আমার মা জানি সুস্থ থাকে, তাহলে আমরা যেভাবে আগাচ্ছি আমার ওই সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়া লাগবে না। আমি কিন্তু সপ্তাহে 4 দিন ক্লাস নেই, কোনো সপ্তাহে কিন্তু আমি সপ্তাহে 3 দিন ক্লাস নেই। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আমি সপ্তাহে 4 দিনও নেই, মাঝে মাঝে কিন্তু আমি 3 দিনও নেই। আমার কিন্তু এখন পর্যন্ত কোনো সপ্তাহে 5 দিন ক্লাস নেওয়া লাগে নাই। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার 5 দিন 6 দিন নেওয়া লাগবেও না। হয়তো আমি জ্যামিতিটা নেওয়ার সময় একটু টান দিয়ে দিতে পারি, 5 দিন ক্লাস নিয়ে একটু আগে দিলাম। আমরা নেক্সট হচ্ছে বৃত্ত পড়ব। এই উপপাদ্যের মধ্যে আবার ক্লাস আছে, একটা হচ্ছে ত্রিভুজ আর একটা হচ্ছে বৃত্ত। 43-এ যেহেতু ত্রিভুজ দিয়ে কোশ্চেন আসছে আমরা এবার বৃত্ত দিয়ে শুরু করবো। মানে এমন না ত্রিভুজ দিয়ে আইসে দেখি আগামীবার বৃত্ত দিয়ে আসবে, কিন্তু তারপর একটু দেখি চেঞ্জ করে পড়া কি হয়। ইনশাল্লাহ স্থানাঙ্ক জ্যামিতিটা পড়ে ফেলতে পারলে বিন্যাসের এই শীট 1টা আমি আগে পড়াই দেবো। আমাদের খুব বেশি আর চ্যালেঞ্জ নাই, সবাই ভালো মতো পড়াশোনা করেন, ম্যাথ নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, বরং যা পড়াইছি এগুলো ঠিক মতো পড়েন ভাইয়া। কারণ আপনার হাতে অনেক কম সময়, আপনি যদি চিন্তা করেন এত অল্প সময় রাহাত ভাই খুব নিখুঁতভাবে পড়াই দিবে, এটা ভাইয়া সম্ভব না। এটা আমি কোনোদিন বলিও নাই, এত অল্প সময় আমার ভাবে নিখুঁতভাবে পড়ানো সম্ভব। কিন্তু আমি
সর্বোচ্চ চেষ্টা করছি। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, ভাই বিসিএস এক্সাম কি পিছানোর সম্ভাবনা আছে কিনা? এখন পর্যন্ত আপনি ধরে নেবেন পরীক্ষা আপনার অক্টোবরে। আপনি যদি অক্টোবর ধৈর্য পড়াশোনা করেন যে আমার পরীক্ষা অক্টোবরেই হবে, এই ধৈর্য যদি আপনি পড়াশোনা করেন তাহলে তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কি যে কোনো মূল্যে সিলেবাসটা শেষ করা। এইবার আপনি অক্টোবরে এসে যদি শোনেন যে পরীক্ষা 2 মাস পিছাইছে, তাহলে আপনার লাভ আছে। কারণ আপনি জানতেন পরীক্ষা অক্টোবরে হবে, এই টার্গেট করে আপনি খুব সুন্দর করে পড়ছেন। এইবার আপনি অক্টোবরে যখন পরীক্ষাটা হয় নাই, অতিরিক্ত 2 মাস সময় পেয়েছেন, তখন আপনার লাভ কি? যেই গ্যাপটুকু দিয়ে আপনি পড়ছেন, আপনার তো সব সাবজেক্টে কিছু না কিছু গ্যাপ দিয়ে পড়া লাগতেছে, যেহেতু পরীক্ষা অনেক দ্রুত। এই 2 মাসে আপনি গ্যাপ কভার করবেন। কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন পরীক্ষা পিছাবে, আপনার তো গতি স্লো হয়ে গেল, তাহলে আপনি তো অক্টোবরে এসে আপনি তো যতটুকু শেষ করার কথা অতটুকু শেষ করতে পারবেন না। এজন্য পরীক্ষা পিছাবে এটা মাথায় ঢুকানোই যাবে না, ধৈর্যই নেবেন পরীক্ষা অক্টোবরে। পরীক্ষা অক্টোবরে এইবার আপনি পড়াশোনা করতে থাকেন, তারপর পরীক্ষা পিছাইলে আপনার লাভ আছে। কিন্তু আপনি এখন পরীক্ষা পিছাবে এই চিন্তা করে যদি না পড়েন, এরপর পরীক্ষা পিছাইলে আপনার কোনো লাভ নেই। কথা কি বুঝতে পারছি? আমার কি কারণে জানি মনে হয়, আচ্ছা থাক, এগুলো নিয়ে আমরা কথা না বলি, আমরা অক্টোবরই পরীক্ষা এটা নিয়ে থাকি। ওকে, তাহলে ভাই আজকে এই পর্যন্ত থাকুক। আমরা হচ্ছে নেক্সট রবিবার দিন হচ্ছে বৃত্তটা পড়বো, এরপর আমরা স্থানাঙ্ক জ্যামিতি শুরু করবো। আপনাদের আমি ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, আপনাদের অনেক কিছুই পড়া হয়ে গেছে, সুতরাং যা পড়াইছি এগুলো এখন মনোযোগ সহকারে পড়েন। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেটুকু পড়াইছি, আমার কাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশা আমার ইনশাল্লাহ পূরণ হয়েছে। মানে আমি তো 2 মাস পড়াইলাম, আজকে 24টা ক্লাস আমি নিছি। আমার কাছে মনে হয়েছে আমরা খারাপ অবস্থায় নাই। আর এত অল্প সময় টাইম থাকার পরও আমি যেভাবে পড়াইছি, আমি 6 সেট পড়ানো নিয়ে প্লিজড। যে হ্যাঁ, হয়তোবা আরো 6টা বা 7টা ক্লাস যদি বেশি নিতে পারতাম, তাইলে হয়তো বা পড়াটা আরো বেশি সহজ হতো। কিন্তু এতটুকু আমাদের বাস্তবতা মাইনে নিতে হবে, যেহেতু পরীক্ষার কাছে। আমি পার্সোনালি যেটুকু আমরা আগাইছি, ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমরা ঠিক পথে আছি। কথা কি বুঝছেন? এখন অনেকেই হয়তো বা বলতে পারেন যে ভাইয়া সপ্তাহে 6 দিন ক্লাসে নিতে পারতেন। 6 দিন ক্লাস নিলে তো 24টার থেকে আমাদের 32টা ক্লাস হইতো। এখন ভাইয়া আমি যদি 6টা ক্লাস নেই, আপনি কি সারাদিন ম্যাথ পড়বেন? ম্যাথের দিন শেষে নাম্বার কিন্তু 50। ম্যাথে কিন্তু দিন শেষে নাম্বার 50, আর ইংলিশের একটা এস এর নাম্বারও কিন্তু 50। তার মানে আপনার ক্যাডার হইতে এই জায়গার নাম্বারও লাগবে, এই 50-এর নাম্বারও লাগবে, জেনারেল নলেজে 300, এই 300-এর নাম্বারও লাগবে, বাংলায় হলো 200, এই নাম্বারও লাগবে, বাংলাদেশে 200, এই নাম্বারও লাগবে, আন্তর্জাতিকের 100, বিজ্ঞানে 100, তারপর হচ্ছে ইংলিশে 200। তাহলে 200 200 400, মেন্টাল এবিলিটিতে 50। তাহলে 200 400 600 700 কি লিখলাম? হিসাব নিকাশ তো ভুল করছি নাকি? তার মানে আপনার সবগুলোর কি কিন্তু নাম্বার লাগবে। তাহলে আমি যদি সারাদিন নাম্বারে ম্যাথ পড়াই, আপনি তো ম্যাথে 50 হিসেবে 55 পাবেন না। কথা বুঝছেন? এই কারণে আমি যেই ফিলোসফিতে বিশ্বাস করি, ম্যাথ শিখা যেমন দরকার আছে, ম্যাথে নাম্বার পাওয়া যেমন দরকার আছে, আবার সারাদিন ম্যাথ পড়ারও দরকার নাই। আপনি সারাদিন যদি ম্যাথে বুধ হয়ে থাকেন, আপনার অন্য সাবজেক্টের নাম্বার কীভাবে দেবে? এই কারণে অনেক জায়গায় হয়তো বা সপ্তাহে 7 দিনও ম্যাথ পড়ায়, 6 দিনও ম্যাথ পড়ায়। আমি এই নীতিতে বিশ্বাস করি না। কারণ আমি যদি সপ্তাহে 6 দিন ম্যাথ পড়াই, হয়তো আপনি ম্যাথে 35-এর জায়গায় 40 পাবেন, অথবা 35-এর জায়গায় 37.5 পাবেন। এই 2.5 বা 5 বাড়াইতে যাইয়া আপনি কিন্তু অন্য সাবজেক্টের 50 পিছিয়ে গেলেন। কারণ আপনার আমি ম্যাথে আটকে দিলাম, আপনি সারাদিন ম্যাথ নিয়েই থাকলেন। ওদিক দিয়ে বাংলাদেশের নাম্বার কিন্তু 200, আন্তর্জাতিকের নাম্বার 100, ওগুলার নাম্বার কি আপনার লাগবে না? তাহলে আপনি 2.5 মার্ক বাড়াইতে যায় বাকি টোটাল সাবজেক্টে 50 নষ্ট জ্ঞান করবেন। কথা কি বুঝতে পারছেন? আর যেভাবে ইনশাল্লাহ পড়াচ্ছি এভাবে যদি পড়েন, কোশ্চেন যেভাবেই হোক আপনি একটা ভালো নাম্বার পেয়ে আসবেন। কোশ্চেন কঠিন হলে নাম্বার একটু কম উঠবে, কোশ্চেন সোজা হলে আপনার যে প্রিপারেশন দিয়ে আপনি আরো 5-7 বেশি পাবেন। এটাই সোজা হিসাব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।